তুমি তাকিয়ে আছো কেন আইসক্রিমের বক্সের দিকে? তোমার জন্যই এনেছে। সারাদিন মাথায় গরম থাকে, এটা খেলে যদি তোমার মাথা একটু ঠান্ডা হয়। জ্যোতি ঠোঁট ভেঙে করুণ স্বরে বলল, আপনি জানেন না আমার সাইনোসাইটিস আছে। ঠান্ডা জাতীয় কিছু খেলে নাক আর কপালের মাঝখানে তীব্র ব্যথা হয়। আমি খাবো কি করে? ও, এই সমস্যা? তাহলে খেও না, আমি খেয়ে নিচ্ছি। এছাড়া এইভাবে ছোচার মতো তাকিয়ে থাকবে? জ্যোতি কড়া চোখে তাকালো তার দিকে। কি বদ! আমি ছোচা? শাহরিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে জ্যোতিকে আরো খেপানোর জন্য আইসক্রিম খেতে খেতে আপন মনে বলল। অবশ্য তোমার না খাওয়াই বেটার। তারপর জ্যোতির দিকে তাকিয়ে একটা ফিচেল হাসি দিয়ে বলল। মোটেই গেছো তো তুমি, তাই? জ্যোতি খেপে গেল এইবারে। একেবারে খেপা বাঘিনীর মতো মারমুখী হয়ে বলল। এখন আমি মুটিয়ে গেছি, তাই না? তো আপনি বলতে চাচ্ছেন প্রেগনেন্ট হওয়ার পরেও আমার উচিত ছিল ক্যাটরিনা কাইফের মতো ফিগার ধরে রাখা? ফাজলামো করেন আমার সাথে? জবেবে শাহরিয়ার গা জ্বালানো এক হাসি দিল। রাগে অতিষ্ঠ হয়ে জ্যোতি বেলকনিতে চলে গেল রেগে মেগে। পরিস্থিতি গরম হয়ে গেছে বুঝতে পেরে শাহরিয়ারও দ্রুত পিছন পিছন গেল। তাকে আসতে দেখে জ্যোতি রেগে মেগে বেলকনি দরজা বন্ধ করে দিতে চাইল, কিন্তু শাহরিয়ার এক প্রকার ঠেলে ঠুলে ঢুকে পড়ল ভিতরে। বেচারা অসহায় কণ্ঠে বলল। আরে আরে, খেপছো কেন? আমি তো মজা করেছি, মজা বুঝো না? জ্যোতি তাও গাল ফুলিয়ে পড়ল। মুখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে রইল ঠাই। মন মেজাজ কোনোটাই ভালো না এই মুহূর্তে তার। শাহরিয়ার জ্যোতির মুড সুইং বুঝতে পেরে পেছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদের স্বরে বলল। আচ্ছা, সরি না, আমার এমন মজা করবো না। এভাবে গাল ফুলে থেকো না প্লিজ। আসো, রুমে আসো। জ্যোতি একটু নরম হলো। আহ্লাদে কাজ হচ্ছে বুঝতে পেরে শাহরিয়ার আবারও বলল। রুমে আসো, তারপর তোমাকে একটা গুড নিউজ দিচ্ছে। তারপর শাহরিয়ার এক প্রকার ঠেলে ঠুলে জ্যোতিকে রুমে নিয়ে এলো। জ্যোতি রুমে এসে কাট কাট গলেই বলল। কি গুড নিউজ শুনি? শাহরিয়ার রয়ে শুয়ে সোফায় বসতে বসতে বলল। আরে বসো, তারপর বলি। জ্যোতি বিছানায় বসে পড়ে বলল। অরোরা বিয়ের ডেট ফিক্স করে ফেলা হয়েছে। জ্যোতি যেন গরম ছ্যাঁকড়ে খেল এমনভাবে সডন হয়ে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। ভীষণ অধৈর্য হয়ে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল। সত্যি বিয়ে ডেট ফিক্স করে ফেলেছেন? শাহরিয়ার বিস্মিত হলো সহধর্মিনী এমন আচরণে। জ্যোতির এমন প্রতিক্রিয়ায় হেতু বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে বলল। হ্যাঁ, 10 দিন পর রাখা হয়েছে। কিন্তু তোমার কি হয়েছে? এইভাবে রিয়েক্ট কেন করছো? আমি তো ভাবলাম খুশি হবে। জ্যোতি যেন শুনলই না প্রশ্নটা। কপালে চিন্তার ভাঁজ ফেলে কি যেন চিন্তা করে যাচ্ছে। মুখটাও কেমন শুষ্ক দেখাচ্ছে। শাহরিয়ার আবার প্রশ্ন করে। কি হচ্ছে তোমার? তুমি তো স্ট্রেস নিচ্ছ কেন? জ্যোতি না পেরে খুব অসহায় ভঙ্গিতে বলে। আমার না ভালো লাগছে না এইসব। ছেলেটাকে নিয়ে কেন যেন আমার মন সায় দিচ্ছে না অরোরার জন্য। বারবার মনে হচ্ছে ঝামেলা হবে হয়তো কোনো। শাহরিয়ার কিছুক্ষণ স্থিরভাবে জ্যোতির দিকে তাকিয়ে থাকে, তারপর বলে। তুমি আমার বাসায় এসে বসো তো একটু, কুইক। জ্যোতি কথা মতো তাই করে শাহরিয়ার পাশে গিয়ে বসতেই শাহরিয়ার জ্যোতির মাথাটা আলতো করে বুকে চেপে ধরে। তারপর মাথায় একটা উষ্ণ চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলে। তুমি অযথাই টেনশন নিচ্ছ। আমি নিজের ছেলে আর তার ফ্যামিলির সাথে কথা বলেছি। আমি তোমাকে আশ্বস্ত করছি ওদের নিয়ে। যথেষ্ট ভালো ফ্যামিলি, অরোরা যত্ন করবে না। তাছাড়া অরোরার কি বানে ভাষা কোচের বানো নাকি? আমরা আছি না, তুমি টেনশন ছেড়ে ফেলা একদম মাথা থেকে। জ্যোতি আর্দ্র কণ্ঠে বলে। ছেলের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়েছেন তো? শাহরিয়ার জ্যোতির চুলে হাত বুলিয়ে দিতে দিতে ছোট্ট করে উত্তর দেয়। হুম। জ্যোতি ভীষণ কান্না পায়। চুপচাপ পড়ে থাকে শাহরিয়ারের বুকে। কি খোঁজ খবর নিল তারা? ছেলের আগে কুকীর্তি জানতে পারলো না। ইস, সে যদি সব খুলে পড়তে পারতো তাকে, কিন্তু কিসের ভিত্তিতে বলবে সে? প্রমাণস্বরূপ কি আছে তার কাছে? বিনা প্রমাণে এমন অভিযোগ করা তো বোকামি। পরে না আবার তাকে ভুল বুঝে সবাই। এমনিতে ঘরে তার অবস্থান নড়বড়ে। শ্বশুরা শাহরিয়ায় একমাত্র খুঁটি হয়ে আছে তার পাছে। এছাড়া তার সমর্থন তো দুর্বল। দীর্ঘক্ষণ এভাবেই থেকে যদি নিজেকে সামনে শান্ত কণ্ঠে বলল। শুনুন, আমি একটু বাসায় গিয়ে আম্মু আব্বুর সাথে দেখা করে আসি। অনেকদিন দেখি না তাদের। শাহরিয়ার বলল। ওনারও তো এঙ্গেজমেন্টেও আসলো না। আমি অনেকগুলো রিকোয়েস্ট করেছিলাম আসতে। আঙ্কেল সম্ভবত এখনো আমাকে অপছন্দ করেন, তাই না? আপনি যা ভাবছেন সেটা না। আব্বু প্রেশারের রোগী, জানেন তো। প্রেশার অনেক হাই হয়ে গিয়েছিল। আম্মু তো তাকে নিয়েই পেরেশান ছিল। এ অবস্থায় কিভাবে আসবে? শাহরিয়ার আলতো করে জ্যোতির মাথায় চুমু খেয়ে বলল। আচ্ছা, কখন যাবে আমাকে জানিও, আমি পৌঁছে দিয়ে আসবো তোমাকে।
অনেক দ্বিধা দ্বন্দ্বে ভুগে শেষমেশ মুনিয়ার নাম্বারে ডায়াল করলো জ্যোতি। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? জ্যোতি অস্বস্তি নিয়ে উত্তর দেয়। আমি জ্যোতি, কেমন আছিস? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করলো, তারপর বিস্মিত কণ্ঠে ভেসে এলো। জ্যোতি, তুই? বাবা, এতদিন পরে মনে পড়লো আমার কথা তোর? জ্যোতি আড়ষ্ট বোধ করলো, নিজের বান্ধবীদের কারোর সাথেই তার যোগাযোগ নেই দীর্ঘদিন ধরে। না, মনে আছে ঠিকই, তুইও তো আর যোগাযোগ করিসনি। অন্য শহরে শিফট হলি সেটাও জানালি না, আমি বুশরাট থেকে জেনেছি। এরপর টুকটাক মান অভিমান ভাঙ্গানোর পালা চলল দুই বান্ধবী। বেশ কিছুক্ষণ কথা বলার পর যদি আমতা আমতা করে আসল কথা পারল। মুনিয়া তোর জান্নাতের সাথে কথা হয়? ওর নাম্বার আছে তোর কাছে? ওপাশ থেকে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ মৌন থাকার পর মুনিয়া বলল। আগে হতো মাঝে মধ্যে, এখন হয় না খুব একটা। কেন, তোর হঠাৎ জান্নাতের কথা মনে পড়লো কি মনে করে? এমনি খোঁজ খবর নেওয়ার জন্য। ওর সাথে সেই যে শেষ কথা হয়েছে তারও 2 বছর পার হয়ে গেছে, মাঝে মধ্যে মনে পড়ে ওর কথা। ও আচ্ছা, তুইও তো ওকে তোর সাথে যোগাযোগ করতে মানা করে দিয়েছিলি। মুনিয়া শেষ কথাটাই সূক্ষ্ম খোঁচা ঠিকই টের পেল জ্যোতি। এমনভাবে বলছিস যেন তুই জানিস না তখন কি ঝামেলা হয়েছিল। ওর নাম্বার দিতে পারবি আমায়? ওর সাথে এখন কথা হয় না আমার। সত্যি বলতে লাস্ট কথাও হয়েছে প্রায় 3-4 মাস আগে। ওর বেবিকে নিয়েই ব্যস্ত থাকে, আর ওর নাম্বার নেই আমার কাছে। মেসেঞ্জারে কথা হতো আমাদের। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক জুড়ে। ওর বেবি আছে? 1 বছর বয়স। ওর বেবি হাজবেন্ড সহ কোনো ছবি আছে তোর কাছে? না, নেই। ওর ফেসবুক অ্যাকাউন্টে আছে, ওখানে আপলোড করে? আমি আর আছি ওর সাথে, সেখানেও ছাড়ে না। ওর হাজবেন্ডের পছন্দ না। ওর হাজবেন্ডের নামটা যেন কি? কি জানি, আমার মনে নেই। মনে করে আমাকে একটু বলতে পারবি? আচ্ছা, মনে পড়লেই তোকে জানাবো। কিন্তু তুই হঠাৎ এরকম জেরা করছিস কেন ওর ব্যাপারে? কি হয়েছে? জ্যোতি থমকে গেল। মনে হচ্ছে উত্তেজিত হয়ে বেশি বলে ফেলেছে, কিন্তু মুনিয়াকে আগ বাড়িয়ে এসব তো জানানো যাবে না, তাই কথার মোড় ঘুরিয়ে ফেল কৌশলে। কার সাথে কথা বলছিস? রত্না আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে জিজ্ঞেস করলেন। জ্যোতি উত্তর দিল। মুনিয়ার সাথে। রত্না একটু অবাক হলেন। ও, কেমন আছে ও? অনেক দিন পর কথা বললে মনে হচ্ছে। ওরা এখান থেকে গিয়েছে তো প্রায় 1.5 বছর হয়ে গেছে। জ্যোতি এ কথা সে কথা বলে প্রসঙ্গ পাশ কাটিয়ে ফেলে। শাহরিয়ার আজকে সকালে জ্যোতিকে এখানে পৌঁছে দিয়ে রত্নার সাথে একটু কুশল বিনিময় করে কাজে চলে গেছে। রত্না অবশ্য মনক্ষুণ্ণ হয়েছেন একটু এতে, জামে এসেছে অথচ একটু আপ্যায়ন করার সুযোগও পেলেন না। জ্যোতি অবশ্য মাকে বুঝিয়ে বলেছে। রত্না জুবাইকে নিজের কোলে নিয়ে নাতির সাথে খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়লেন। জ্যোতি সেদিকে তাকিয়ে বলল। আম্মু আব্বু আসবে কখন? সব সময় যে সময়ে আসে, মাগরিবের একটু আগে। ও, আব্বু প্রেশার এখন কি অবস্থা, কন্ট্রোলে আছে? আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপরেও একবার ডক্টরের কাছে গিয়ে চেক আপ করিয়ে আসা দরকার। হ্যাঁ, আমিও বলছিলাম, আমার কথা তো শুনে না। দেখ তুই বলে যদি রাজি করাতে পারিস। জ্যোতি ডোরবেল চেপে বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দরজা খুলে সামনে দাঁড়ায় এক নারী। জ্যোতি রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে মেয়েটির পানে। মেয়েটি দরজা খুলে বোরকা নিকাব পরা জ্যোতির দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে, যেন চেনার চেষ্টা করছে। হুট করে চিনতে পেরে মেয়েটি দ্রুত দরজা আটকে দিতে গেলে জ্যোতি দ্রুত দরজা ধরে ফেলে। করুণ মুখে বলে। জান্নাত, ঘরেও ঢুকতে দিবি না? তুই এসেছিস কেন এখানে? আমার ঠিকানা তোকে কে দিচ্ছে? তুই না মানা করছিলি তোর সাথে যোগাযোগ রাখতে, এখন তুই আসছিস কেন? ভীষণ অভিমানী স্বরে কথাগুলো বলে জান্নাত। বান্ধবীর দিকে তাকাচ্ছে না পর্যন্ত, সে অনুভূতির গাঢ়ত্বে। জ্যোতি আকুল স্বরে আবেদন করে। ভেতরে তো অন্তত ঢুকতে দে। অনেকদিন তো কথাও হয় না আমাদের, ধীরে সুস্থেই কথা বলি। তখন যত ঝাল ছাড়িস আমার উপর, কিছু বলবো না। জান্নাত তার বাধা দিতে পারল না। যতই অভিমান থাকুক, বান্ধবীর প্রতি তার টান এখনো বহাল আছে, তাই সরে জায়গা করে দিল জ্যোতিকে ভিতরে ঢোকার। ছোট সিমসাম 2 বেড রুমের একটা অ্যাপার্টমেন্ট, বেশ পরিপাটি করে গুছিয়ে রাখা। জ্যোতি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই চোখ বুলিয়ে দেখতে থাকে। বান্ধবীদের মধ্যে গোছানো স্বভাবের বলে জান্নাতের খ্যাতি ছিল। ড্রয়িং রুম
এবং ড্রয়িং রুম উভয়ই একসাথে সেট করা। জান্নাত জ্যোতিকে সোফায় বসতে বলে নিজে একটু দূরত্ব রেখে পাশে বসলো। আমার ঠিকানা পেলি কোথায়? হুট করে এভাবে আবির্ভাব হলি যে? জ্যোতি ফিকে একটা হাসি দেয়, তাকাই মলিন দৃষ্টিতে বান্ধবীর দিকে। সেই দৃষ্টিতে কত অব্যক্ত কথা। জান্নাত থমকে যায় ওই দৃষ্টির বাণে। আমি আসাতে তুই একদমই খুশি হসনি তাই না? যদি সরাসরি প্রশ্নবাণে হকচকিয়ে যায় জান্নাত। সে খুশি অখুশি উভয় অনুভূতির মধ্যে দোদুল্যমান। এই কথা কিভাবে বুঝাবে বান্ধবীকে? যদি কথা ঘুরিয়ে প্রশ্ন করে। বেবি আছে নাকি তোর শুনলাম? একটু নিয়ে আসবি, দেখি একটু ওকে। জান্নাত হাঁপ ছেড়ে বাঁচল প্রসঙ্গ পরিবর্তনে। ঘুমাচ্ছে, এজন্যই তো ঘর এত ঠান্ডা। ঘরে আর কেউ নেই? না। তারপর উভয়ই চুপ করে থাকে। জান্নাত কিছুক্ষণ উসখুস করে বলে ফেলে। শুনেছি বিয়ে করেছিস? বাচ্চার মাও হয়ে গেছি। জান্নাতের চোখ কপালে উঠে গেল বিস্ময়ে। আল্লাহ, কি বলিস? নিয়ে আসলি না কেন? বয়স কত মেয়ের? না, ছেলে। বয়স এই তো 4.5 মাস। আমারটাকে ঘুমে রেখে এসেছি আমি। এত দূর একা একা কিভাবে নিয়ে আসতাম? আসছিস যখন ভাইয়াকে সাথে নিয়ে আসতি। জ্যোতি এবার ঠোঁট চেপে হেসে বলল। প্রথমে তো ঢুকতেই দিচ্ছিলি না। তোর ভাইয়াকে নিয়ে আসতে এই সিন দেখলে উনি বেহুশ হয়ে যেতেন। বলে শব্দ করে হেসে ফেল সে। জান্নাত বেশ লজ্জে পেল। আসলেই বেশ তড়িৎ প্রতিক্রিয়া দেখিয়েছে সে। এতটা রুড আচরণ করা ঠিক হয়নি। বাবু কি একটু আগে ঘুমিয়েছে? নাম কি রেখেছিস ওর? আফরা রেখেছিস নাম? না, একটু আগে ঘুমায়নি। আসলে সারাদিন ঘুমায় আর রাতে বাড়ি পাহারা দেয়। আমারটাও। বলে দুই বান্ধবী একযোগে হেসে ফেল। এটাই তো সব মায়েদেরই অভিযোগ। জান্নাত জ্যোতিকে সরিয়ে রেখে চট করে ভিতরে চলে গেল। কিছুক্ষণ বাদে কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে এসে হাজির হলো। জ্যোতিতে বিরোধিতা করলো। জান্নাত পরোয়াই করলো না বিরোধের। বলল। আমার বাসায় এসেছিস, এভাবে খালি মুখে তো যেতে দেব না। ওর আব্বু থাকলে নিচে থেকে আরো অনেক কিছু নিয়ে আসতো। জ্যোতি এবার কিছুটা সাবধান হয়ে গেল। অতি সাবধানী হয়ে কৌশলে জিজ্ঞেস করলো। ভাইয়া থাকে না তোদের সাথে? না, কাজের জন্য অন্য জায়গায় থাকেও। সপ্তাহে 2 দিন থাকে আমার সাথে এখানে। কি আর বলবো, অনেক পরিশ্রম করে বেচারা। জ্যোতি গলা দিয়ে খাবার আর নামলো না। জান্নাতের দুর্ভাগ্যের কথা কল্পনা করে তার কলিজা মোচড় দিয়ে উঠল। সে কোন মুখে ওই কথাটা পারবে? জান্নাতের মতো স্বামীভক্ত নারী এই তিক্ত সত্যের সম্মুখীন হয়ে কেমন প্রতিক্রিয়া দেখাবে? সহ্য করতে পারবে তো এই ধাক্কা? তবে তারও আগে তার পুরোপুরি নিশ্চিত হওয়া প্রয়োজন। প্রেগনেন্সির পুরোটা সময় একা ছিলি? তখন অবশ্যই প্রায় আসতো। তাছাড়া পাশের ফ্ল্যাটের বাবিও অনেক হেল্প করছিল সে সময়। আঙ্কেল আন্টির সাথে তোর কন্ট্রাক্ট নেই একদমই? জানতে পার গম্ভীর হয়ে গেল। ভরট কণ্ঠে ছোট্ট করে উত্তর দিল। না, তুই যোগাযোগ করার চেষ্টা করিসনি আর? ওনারাই বলেছিল যোগাযোগ রাখতে না। তাহলে আমি কোন মুখে যোগাযোগ করব? তাছাড়া আসিফের পছন্দ না আমি আমার আগের জীবনের কারোর সাথে যোগাযোগ রাখি। জ্যোতি ভিতর ভীষণ চমকালো। ওর হাজবেন্ডের আসিফ, বিষয়টা তো বেশ ঝামেলার হলো। নিজের ভাবনা নিজের মধ্যে আটকে রেখে জ্যোতি হতাশ হয়ে বলল। তুই শুধু শুধু ওনাদেরকে ভুল বুঝলি। ওনারা তোর বাবা মা, তুই ওনাদের মেয়ে। ওনারা নিশ্চয়ই সজ্ঞানে তোর খারাপ চাইবে না। জান্নাত গম্ভীর হয়ে বলল। এখন কি তুই ওনাদের হয়ে আমার কাছে ওকালতি করবি? এসব কথা না তুললেই ভালো হয়। তখন প্রতিটা মুহূর্ত আমার চোখে আজব আসে। কিছুই ভুলিনি আমি। যদি এই প্রসঙ্গে কথা বলাটা সমীচীন মনে করলো না আর। এমনিতে সামনে আরো কঠিন সিচুয়েশন আসতে পারে। প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করলো। তোর শ্বশুর শাশুড়ি নেই? থাকে না তোদের সাথে? এবার জান্নাতের সুন্দর মুখটাই বিষাদে ছাই বলল। মলিন হাসি হেসে বলল। আসলে আমাদের বিয়ে তারা মেনে নেয়নি। যদি রাগ নিয়ন্ত্রণ করে বলল। মানে এই 2 বছরে আর একবারও তোরা যাসনি ওনাদের মানাতে? কিভাবে যাব? আসিফ তো সব ছেড়ে ছুড়ে চলে এসছে আমার সাথে, একসাথে সংসার করবে বলে। আসিফ বলেছিল তার পরিবার তাকে ত্যায্য করেছে। তার পরিবার নিয়ে যেন আর কোনো প্রশ্ন না তুলি। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি, কারণ দিন শেষে আমার মানুষটা তো আমারই আছে, তাই না? অন্য মানুষ না থাকলেও চলবে। যদি মনে মনে তার ছেলের হাসি হাসলো শেষ কথাটা শুনে। সত্যি মেয়েটার মানুষটা মেয়েটারই আছে।
ভাগ হয়ে যায়নি। বিয়ে করার পর তোকে নিয়ে তোর শ্বশুরবাড়িতে একবারও গিয়েছিল তোর হাজবেন্ড? বউ নিয়ে গেলে তো মানার কথা। না, আমাদের নিয়ে যায়নি। প্রথমে ফোনে নাকি জানিয়েছিল, রাজি হয়নি দেখে নিজেও নাকি গিয়েছিল মানাতে, কিন্তু উল্টো মার খেয়ে ফিরে এসেছে বেচারা। এরপর আমরা তাদের সকলকে ভুলে দুই টোনাটনিতেই ছোট্ট একটা সংসার পেতেছি। তারপরেই তো ভালো আছি দুজনে। জ্যোতি তাজ্জব হয়ে চেয়ে রইল সামনে বোকা মেয়েটির দিকে। মেয়েটি কল্পনা করতে পারবে না তার প্রতারক স্বামী কি নিপুণভাবে তার চারপাশে কত শত মিথ্যা আর ছলনা দর্পণের দেওয়াল তৈরি করে রেখেছে। যাই হোক, আমি সুখে আছি ওর সাথে, এর থেকে বেশি কিছু আমি চাই না। এত বিশ্বাস করিস না। যেখানে আমার নিজের বাবা মা আমাকে ত্যাগ করেছে, সেখানে ও আমার হাত শক্ত করে ধরেছে। ওকে বিশ্বাস করব না কাকে করব? যদি আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেলো। এই মেয়েকে বোঝাতে তার চোখের পর্দা সরাতে তাকে যে অনেক কাঠখড় পোড়াতে হবে এটা বেশ বুঝতে পারছে সে। যদি পার্স থেকে নিজের ফোন বের করে গ্যালারি ঘেটে একটা ছবি বের করে কিছুক্ষণ নিচের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরে কিছু ভাবে, তারপর ফোনটা জান্নাতের সামনে ধরে ছবিটি দেখিয়ে বলে, এটা ভাইয়া না? জান্নাতের বুড়ো জোড়া কুচকে যায় ছবিটি দেখে। হালকা মিন্ট কালারের পাঞ্জাবির ওপর অফ হোয়াইট কালারের কোটি পরে সোফায় বসে থাকা লোকটা তো তার আসিফি। কিঞ্চিত বিস্মিত হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কোথায় পেয়েছিস এই ছবি? যদি সপ্তপনে জান্নাতের চেহারার অভিব্যক্তিগুলোর পরিবর্তন পর্যবেক্ষণ করছিল। এই পরিবর্তনগুলোর উপর লক্ষ্য করে সে চিন্তা করবে বাকি ছবিগুলো এখনই দেখানো ঠিক হবে কিনা। বান্ধবীর প্রশ্নের উত্তর সে এবার নিশ্চিত হয়ে পরিচয় নিয়ে কিঞ্চিত চিবিয়ে বলল, একটা ফাংশনের ছবি এটা, এঙ্গেজমেন্টের ফাংশন। শেষ কথাটাই যদি অপ্রত্যাশিত জোর দিল। জান্নাত কিঞ্চিত অবাক স্বরে বলল, কোনো কলিগের এঙ্গেজমেন্ট হবে হয়তো। কই, আমাকে তো একটুও বললো না। তুইও গিয়েছিলি? যদি এই প্রশ্নে কি প্রতিক্রিয়া দিবে বুঝতে না পেরে হেসে ফেল অসহায়ত্বে। মাথা নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ, আমার রিলেটিভের এঙ্গেজমেন্ট ছিল। ও। যদি সোফায় হেলান দিল কিছুটা সহানুভূতির দৃষ্টিতে বান্ধবীকে দেখে বলল, জান্নাত তুই আসলে ভীষণ বোকা, তোকে ঘোল খাওয়ানো খুবই সহজ বুঝলি, এজন্যই এতকাল চোখে পর্দা দিয়ে রাখা গিয়েছে। জান্নাত বান্ধবীর এমন তির্যক ব্যঙ্গ ভরা কথাগুলোর মর্ম উদ্ধার করতে ব্যর্থ হলো। কিন্তু নারী মন তো ঠিক মনে কোথাও একটা কোডে এঁকে উঠল, কিছু একটা ঠিক নেই কোথাও একটা। কি বলতে চাচ্ছিস সরাসরি বল। যদি এবার শেষ দাবার চাল চালো সোফা সেরে উঠে বলল, তোকে বলে লাভ নেই, তার চেয়ে না বলাই ভালো। যাকে উঠি তাহলে, আসিস আমাদের বাসায়। বলে যদি যার প্রস্তুতি নিল। জান্নাত এক মনে ঠোঁট চেপে ধরে কিছু একটা ভাবছে। স্থবিরের মতো বসে থেকে তার এক মন বলছে, শুনতে চাস না জান্নাত? শুনতে চাস না? তুই তো সুখেই আছিস, শোনা কোনো কথায় কান দিতে চাস না। অপর মন বলছে, জান্নাত ভুল করিস না, ওকে চেপে ধর, কি বলতে চায় শুন। তোর জীবনে ভুলের পরিধি অনেক বড়, আর বাড়াস না। যদি দরজা পর্যন্ত চলে গেল। তার ভিতরটা অনিশ্চয়তায় কাঁপছে ভীষণভাবে। তার চাল কাজে দিবে তো? জান্নাতের মনে সন্দেহের উদ্বেগ হবে তো? কিন্তু যদি না হয়, যদি জান্নাত তাকে না আটকা, না জোরাজুরি করে, সব বলার জন্য, তখন আর কি স্যাসরা হতে হবে তাকে। এতটুকু স্যাসরা যখন হতে পেরেছে, তখন বাকিটুকু স্যাসরামিও করতে পারবে। যদি দরজা খোলার জন্য হাত বাড়ায় কম্পিত হাতলে মোচড় দিয়ে দরজা খুলতে যাবে, এমন সময় জান্নাত হঠাৎ করে ছুটে আসে তার কাছে। দরজার থেকে টেনে তাকে কিছুটা দূরে সরিয়ে এনে শক্ত করে নিজের দুহাত দিয়ে জ্যোতির একটা হাত চেপে ধরল। কম্পিত কণ্ঠে বলল, না না, তুই বল, আমি শুনতে চাই, প্লিজ বল। যদি মনে মনে হাঁপ ছায়। জান্নাতের শুষ্ক মুখে এক ঝলক তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে কণ্ঠ তালুদার শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কিছু একটা বলার জন্য মুখ খুলে আবার বন্ধ করে ফেল সে। ওদিকে জান্নাত তার ডাগর ডাগর চোখ জোড়া মেলে আশঙ্কা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কি বলতে চাচ্ছিস প্লিজ বল না। কি বলতে গিয়েও বলতে পারছিস না তুই? আল্লাহর দোয়াই সব খুলে বল আমাকে। যদি স্থবিরের মতো দাঁড়িয়ে থাকে, সে কোন মুখে সামনের মেয়েটিকে বলবে তার সর্বনাশের কথা? কিভাবে বলবে, শোনো মেয়ে, তোমার সর্বনাশ হয়ে গিয়েছে।
যদি নিজের ভেতরের অনুভূতি উত্থাল পাত্থাল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল। বড় করে কয়েকবার দম নিয়ে বলল, তুই বস একটা জায়গায়, আমি বলবো, তবে একটা শর্তে। শর্তে রাজি থাকলে শোন, না থাকলে আমাকে আজকে বিদায় দে। জান্নাত কাঁপতে কাঁপতে সোফায় বসে কম্পিত কণ্ঠে বলে। কি শর্ত? যদি বান্ধবীর পাশে বসে টি টেবিলের উপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে বান্ধবীর দিকে বাড়িয়ে দেয়। খা, পানি খা, আগে রিল্যাক্স হ। জান্নাত এক ঢোকে সবটুকু পানি নিঃশেষ করে গ্লাসটা সশব্দে টেবিলে রাখে। যদি কিঞ্চিত কেঁপে ওঠে এতে। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে জান্নাতে বা শীতল কণ্ঠে প্রশ্ন করল। কি শর্ত শুনি? জ্যোতি বড় দম নিয়ে বলল, প্রতিজ্ঞা কর, আমার কথা মন দিয়ে শান্ত হয়ে শুনবি, কোনো বাজে রিয়াক্ট করবি না। সবটা শোনার পর আমার সাজেশন শুনবি তুই। জান্নাত এক দৃষ্টিতে চেয়ে থাকে বান্ধবীর দিকে, তারপর চল শক্ত করে বলে। হ্যাঁ, করলাম প্রতিজ্ঞা। যদি দীর্ঘশ্বাস ফেলে সশব্দে কিছুক্ষণ চুপ করে থাকে। সম্ভবত কোথা থেকে শুরু করবে তার কুল কিনারা খুঁজছে। জান্নাতের কাছে অসহ্য ঠেকছে এই নীরবতা, স্নায়ুতে প্রচণ্ড বাজেভাবে চাপ ফেলছে। অবশেষে জ্যোতি বলে, তোর হাজবেন্ড বিয়ে করছে আবার। জান্নাত সিটকে উঠে দূরে সরে গেল, যেন বিস্ফোরণ হয়েছে জায়গাটায়। তীব্র দৃষ্টিতে বান্ধবীর দিকে চেয়ে রইল মেয়েটা। চোখে কি অবিশ্বাস! কার প্রতি? স্বামীর প্রতি? না, এটা তো বান্ধবীর প্রতি। চোখের দৃষ্টি দিয়ে জান্নাত যেন বশ করে দিবে জ্যোতিকে। যদি হতাশা গোপন করলো নিজের মধ্যে। আসলে সত্য জানার পর মেয়েটার সুন্দর দুই চোখে সেই তীব্র দৃষ্টি একই থাকবে তো। মজা করছিস আমার সাথে, তাই না? তোরা প্ল্যান করেছিস এঙ্গেজমেন্টের ফাংশনে আমাকে যাচাই করে দেখার জন্য, তাই না? প্র্যাঙ্ক করছিস আমার সাথে। যদি এটা প্র্যাঙ্ক জাতীয় কিছু হয় তাহলে জ্যোতি, এর পরিমাণ ভালো হবে না কিন্তু। আমি এমন মজা বরদাস্ত করব না। যদি শুষ্ক হাসি ফুটিয়ে বলল। এটা প্র্যাঙ্ক হলে আমার থেকে খুশি কেউ হতো না জান্নাত। জান্নাত তড়িৎ গতিতে জ্যোতির কাছে আসে, হিসিয়ে বলে, কি প্রমাণ আছে তোর কাছে? এত বড় অভিযোগ যখন করেছিস তখন হাতে প্রমাণও নিশ্চয়ই আছে। যদি বান্ধবীর প্রতিক্রিয়া দেখে তাচ্ছিলের হাসি হাসল। ঠিক বলেছিস, আমি জানতাম এমন কিছুই হবে, তাই প্রমাণের সাথে নিয়ে এসেছি আমি। যদি ফোনের গ্যালারি থেকে আরও একটা ছবি বের করে আস্তে করে টি টেবিলের উপর রাখে। জান্নাত ছবিটায় এক ঝলক চোখ বুলিয়ে তীব্রভাবে ঝটকা খেলো যেন। তৎক্ষণাৎ ছবির ফোনটা নিজের চোখের সামনে ধরল। কয়েকবার চোখ পিটপিট করে থাকলো, যেন সে চোখে ভুল দেখছে। কিন্তু এতে কি সত্য বদলায়? সত্য তো ঠিকই আগের জায়গাতেই রয়েছে, ফনা তুলে তাকে দংশন করার জন্য। ছবিতে আসিফের সাথে আরেকটা মেয়ে পাশাপাশি বসে আছে বড় সোফায়। দুজনকে কি হাসি খুশি দেখাচ্ছে, যেন এই মুহূর্তে পৃথিবীর সব থেকে খুশি মানুষ তারা দুজন। জান্নাতের দম আটকে আসতে লাগলো। মেয়েটা আমার ননদ, 3 দিন আগেই তাদের এঙ্গেজমেন্ট হয়েছে। নেক্সট ডে ফ্রাইডে তাদের বিয়ে। যদি করুণ চোখে জান্নাতের দিকে চেয়ে বলো। এবার জান্নাতের শ্বাসকষ্ট বাড়তে লাগলো। মুহূর্তেই প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেল তার। এত ছটফট করতে থাকলে বাইন মাছের মতো যে জ্যোতি ভয় পেয়ে গেল। জান্নাত, জান্নাত কি হয়েছে তোর? এমন কেন করছিস? সব ঠিক হয়ে যাবে, শান্ত হ তুই, প্লিজ শান্ত হ। জ্যোতি বান্ধবীকে ধরে কেঁদে ফেলে শব্দ করে। জান্নাতের অবস্থা দেখে তার ভয় হচ্ছে, ভীষণ ভীষণ ভয়। জান্নাত অতি কষ্টে উচ্চারণ করলো, এই ইনহেলার আমার রুমের ড্রয়ারে। যদি বান্ধবীকে ছেড়ে এক ছুটে জান্নাতের শোবার ঘরে যায়, কিন্তু মরার উপর খাড়ার গা হয়ে আপরাও ঠিক সে সময় জেগে উঠে কাঁদতে আরম্ভ করলো। জ্যোতি যেন অথৈ সমুদ্রের সলাৎ করে পড়ল। কি করবে সে এখন? একদিকে বান্ধবীর অবস্থা আশঙ্কাজনক, অন্যদিকে বাচ্চাটা তার সঙ্গে কাঁদছে। জ্যোতি মাথা যেন কয়েক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। জ্যোতি ফ্যাকাশে মুখে তাকিয়েছে সামনে অনতি দূরে পাথরের মূর্তির অনুরূপ প্রাণহীন সত্তার ন্যায় মেঝেতে বসে থাকা মেয়েটার দিকে। কেউ যেন খুব নির্মমভাবে শুষে নিয়েছে মেয়েটির ভিতরে সঞ্জীবনী রক্তি। জ্যোতির ভয় হলো এমন নিথর নিষ্প্রাণ চাহনি দেখে। যদিও মেঝেতে বসে আছে কোলে জান্নাতের বছর খানেকের মেয়েটা। আফরা কোলে থাকতে চাইছে না দেখে জ্যোতি আলতো করে মেঝেতে ছেড়ে দিল। সে ভীষণ উচ্ছ্বাসিত হয়ে হামাগুড়ি দিয়ে মায়ের কাছে যায়।
কোমল তুলতুলে হাত দিয়ে মাকে ধাক্কাতে থাকে তৎক্ষণাৎ। জ্যোতি ব্যথিত দৃষ্টিতে দেখল বাচ্চাটির মায়ের কোলে ওঠার নিষ্ফল আবেদন। মেয়ের স্পর্শ জানাতে কোনো হেলদোল নেই, সে যেন পৃথিবীতেই নেই, যেন তার আত্মা অন্যত্র গিয়েছে। তার দেহকে এমন অবহেলায় ফেলে রেখে জ্যোতি আফরাকে সরিয়ে দেয় জান্নাতে থেকে। আফরা কতক সময় নাচুর বান্ধার মতো লেগে থেকেও যখন কোনো ফল পেল না, তখন নিজেই অন্যত্র হামাগুড়ি দিয়ে আনমনে খেলনা দিয়ে খেলতে লাগলো। জ্যোতি নরম কণ্ঠে ডাকে, জান্নাত, জান্নাত, কোনো প্রতিক্রিয়ায় নেই, আবার ডাকে জান্নাত। এবার একটু জোরে। জান্নাতের রক্তশূন্য মুখবের পাথরের মতো চোখে এবার কিঞ্চিত প্রাণের স্পন্দন হয়, যেন অক্ষি পলবে কিঞ্চিত কাঁপন ধরে। তারপর ঘাড় ঘুরিয়ে বান্ধবীর দিকে তাকে পাথুরে দৃষ্টিতে, যে দৃষ্টিতে নেই কোনো আবেদন, স্বাভাবিক চপলতা। ও বলতো আমার চোখে ও বিশ্ব দেখতে পায়, ওর পুরো জগৎ দেখতে পায় এই চোখ জোড়ায়। এই চোখে নাকি অশ্রু মানায় না, অথচ দেখ আমার জীবনে সবচেয়ে বড় আঘাতটাই ওই করলো। এরপর আমার চোখে অশ্রু না এসে পারে কিভাবে? জ্যোতির গায়ে কাঁটা দিল। কথাগুলো কেমন অদ্ভুত হয়ে শোনালো তার নিকট। জান্নাত আবার বোবা মূর্তি ধারণ করে, আরো সময় বয়ে চলে। তারপর জান্নাতি মুখ খুলে, ছবি কি তোর কাছে একটাই আছে? যদি একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন হাতে নেই, গ্যালারি ঘেটে এঙ্গেজমেন্টের ফোল্ডারটা বের করে ফোনটা আস্তে করে জান্নাতের সামনে মেঝেতে রাখে। জান্নাত এক ঝলক চোখ খুলে, তারপর হাত বাড়িয়ে তুলে নেয় সেটা। যদি লক্ষ্য করে মেয়েটার হাতের অস্বাভাবিক কম্পন, কিন্তু কিছুই করার নেই। আজ হোক বা কাল, এটা তো সামনে আসারই ছিল। তাও শুক্রিয়া, অরোরার বিয়ের আগে বিষয়টা অন্তত কারোর সামনে এসেছে। জান্নাতের রুগ্ন আঙ্গুল স্লাইড করে যায় একের পর এক ছবি, কত শত অ্যাঙ্গেলে, কত শত পোজে, কত কত আবেদনে তোলা প্রতিটা ছবি। পরস্পরের হাত ধরে আংটি পরানোর অবস্থায় লাজুক হাসিতে। জান্নাতের ভিতরে নারীসত্তা আর বাদ মানতে পারল না নিজের মানুষটার অন্য নারীর প্রতি আবেদন দেখে। বাদ ভাঙ্গা ঢেউর মতো ভেঙে পড়ল বুক ফাটা কান্নায়। যদি হাঁটুতে ভর দিয়ে দ্রুত এগিয়ে যায় তার দিকে, বাহু বান্ধনী দিয়ে উষ্ণ আলিঙ্গন করে বান্ধবীকে সান্ত্বনা দেওয়া ছাড়া কী বা করার আছে তার। অনেকক্ষণ পর জান্নাত স্থির হয়, জ্যোতি ছেড়ে তার পাশে বসে। জান্নাতের মুখ দেখে তাকে অপ্রকৃতস্থের মতো লাগছে। কতক্ষণ স্থবিরের মতো থেকে হঠাৎ বলে ওঠে, আমার এখন কি হবে রে জ্যোতি? আমার নিজের বলতে এই একটা মানুষই ছিল, পরিবার পরিজন সব ছেড়েছি ওর খাতিরে। আমার বুঝি এই প্রতিদান প্রাপ্য? এই একটুখানি অহংকারিতা আমার নিজের বলতে ছিল। আমার একটা নিজের মানুষ আছে, ওটাও এখন আমার হাতছাড়া হলো। জ্যোতি নির্বাক হয়ে থাকে। জ্যোতি চুপ করে থাকে। জান্নাত অপ্রকৃতস্থের মতো বলে যায়, আমার অভিশাপ লেগেছে বুঝলি। আসার আগে আব্বু আম্মু বলেছিল আমি সুখী হতে পারবো না, তাদের হায় লাগবে আমার। দেখ সত্যি লেগেছে। জ্যোতি দ্রুত বলে, শ্শ্, এগুলো বলে না। বাবা মায়ের মুখের কথা আর মনের কথা এক হয় না। তুই তাদের মনে আঘাত দিয়ে ফেলেছিলি, তাই আক্ষেপে মনের কষ্টে ওসব বলেছে, সত্যি সত্যি বলেনি। জান্নাত হঠাৎ তড়িঘড়ি করে গাল মুছে সরাসরি জ্যোতির দিকে তাকিয়ে বলল, এই জ্যোতি শুন না, তুই তুই বিয়ে ভেঙে দে। তোর ননদের সাথে হতে দিস না বিয়েটা। তোর শ্বশুরবাড়িতে জানিয়ে দে ছেলেটার একটা বউ, একটা বাচ্চা আছে। জ্যোতি করুণ চোখে মেয়েটার নিষ্ফল আহাজারি দেখতে থাকে। আচ্ছা আমি না হয় বললাম, তারা বিশ্বাস করলো কি করলো না সেই হিসেব না হয় বাদই দিলাম, কিন্তু তুই বল, তুই এসব জানার পরেও এই প্রতারকের সাথে সংসার করে যাবি? জান্নাত রোবটের মতো বলে, হয়তো ওর ফ্যামিলি প্রেশার দিচ্ছিল, তাই বাধ্য হয়ে বিয়েটা। কথাটা তার নিজের কানেই বেখেপ্পা ঠেকল তার। এর থেকে ফাঁকা বলি আর হয় নাকি? জ্যোতি দুঃখে হেসে ফেল মেয়েটা নিজেকে বোকা বানানোর প্রয়াস দেখে। তাই না? যেই ফ্যামিলি ও ছেড়েই এলো সেই ফ্যামিলি ওকে প্রেশারাইজড করলো, আরও সুবোধ বালকের মতো মেনে নিল, তাও ভীষণ আনন্দের সাথে এঙ্গেজমেন্ট করলো। আচ্ছা তাহলে তোর সেই ভরমটুকু আমি এখন ভাঙছি, দাঁড়া। ওদের 1.5 বছরের মতো জানাশোনা আছে, সম্পর্ক প্রায় 1 বছরের। তাহলে সেই হিসেবে তখন যেন তুই কত মাসের অন্তঃসত্ত্বা ছিলি? জান্নাত স্তব্ধ হয়ে যায়। তার বিশ্বাসের আয়নাগুলো এক একে ভেঙে কুড়িয়ে পড়েছে। নিজে চুরমার হচ্ছে, সাথে তাকেও ক্ষত বিক্ষত করছে। এত বড় ধোঁকা! জান্নাত, তারপরেও থাকবি? জান্নাত শূন্য দৃষ্টিতে তাকালো জ্যোতির দিকে, তারপর ফিসফিসিয়ে স্বরে বলল,
আমার আর কোনো অপশন নেই জ্যোতি। জ্যোতি দীর্ঘশ্বাস গোপন করে বলল, অপশন ছিল, কিন্তু তুই নিজে সেসব ছেড়ে এসেছিস। মেয়েদের পায়ের তলা শক্ত থাকতে হয়, পরিবারকে রাখতে হয় খুঁটি হিসেবে, নয়তো কপালে দুর্ভোগ ছাড়া কিছুই জোটে না। আমার গল্পটাও তোকে একদিন শোনাবো, যাকে তোর কাটা ঘায়ে নুনে ছিটার না দিই আমি। তোর জীবন, সিদ্ধান্তও তোর। তবে একটা কথা বলি, চিটিং ইজ নট আ মিস্টেক, ইটস আ চয়েস। যে একবার প্রতারণা করতে পেরেছে সে পরবর্তীতেও করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, আমি বিয়েটা ভাঙতে চাচ্ছি, তার জন্য আমার তোর হেল্প লাগবে। জান্নাত চুপ করে থাকে। জ্যোতি আবার বলে, তুই রবিনের সাথে এই বিষয়ে একটু শব্দও করবি না, তাহলেও সতর্ক হয়ে যাবে, বুঝলি? জান্নাত শূন্য দৃষ্টিতে তাকাই বান্ধবীর দিকে। একবার ওর নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসতো। একটা মেয়ে রবিন নামে কাউকে খুঁজতো। আমি ধরেছিলাম, বলেছি এ নামে কেউ নেই। মেয়েটা বলল নাম্বার এটাই। পরে ভেবেছি ক্রস কানেকশন হয়েছে। নামটাও তোকে ভুল বলেছে শালা। কিভাবে? বিয়ের রেজিস্ট্রেশন করার সময় ওর আইডি কার্ডে আমাকে যে নাম বলেছে সেটাই তো ছিল। সম্ভবত এটা ডাকনাম আমার থেকে লুকিয়েছে। তোর কাছে কাবিননামা আদার্স ডকুমেন্টস আছে না? জান্নাত মাথা নাড়ে। এগুলো ওর কাছেই থাকে। আমিও মাথা কামাইনি কোনোদিন, প্রয়োজন পড়েনি। তুই পাগল? এত বোকা কেউ হয়? কোথায় রেখেছে জানিস তুই? না। জান্নাত না সূচক মাথা নাড়ে। জ্যোতি ভিতরে রাগ অনুভব করলো। একটা মেয়ে এত গর্দভ হয় কি করে? ফটোকপি, ছবি কিছুই নেই তোর কাছে? শোন, আমি কালকে আবার আসবো সময় করে। তুই আজকে একটু খুঁজে দেখ তো কিছু পাস কিনা। আর তোদের একসাথে ছবি আছে না? জান্নাত অনিশ্চিতভাবে বলে, আমার ফোনে নেই, ফোন চুরি হয়েছে। আমার আগেরটা ওর ফোনে আছে সম্ভবত। আল্লাহ, ধৈর্য দাও। জ্যোতি নিজেকে শান্ত করতে মনে মনে বলে, আচ্ছা তুই খুঁজে দেখ, ছবির প্রয়োজন আছে। তোর সাথে দেখা করতে আসলে আফরা সহ ক্লোজ ছবি তুলিস, লাগবে এগুলো। নিজের মুখে এবার তার ছেলের হাসি ফুটে ওঠে। গত সপ্তাহে আসেনি, বলেছে কাজের অনেক চাপ, অনেক ব্যস্ত। আমিও বিশ্বাস করেছি, অথচ তার ব্যস্ততা তো ছিল অন্য কিছু নিয়ে। যদি বাসায় ফিরে এসে দেখে শাহরিয়ার ড্রয়িং রুমে বসে আছে বলে জুবাইর। যদি শাহরিয়ারকে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়, শাহরিয়ার সেটা লক্ষ্য করে। সে বয়স থেকে উঠে গম্ভীর মুখে একটু অদ্ভুত স্বরে বলে, কোথায় গিয়েছিলে তুমি? এই তো বান্ধবীর বাসায় গিয়েছিলাম একটু। শাহরিয়ার শীতল কণ্ঠে বলল, এতক্ষণ জুবাইরকে রেখে? আমি তো এসেছি প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তুমি তো আমার আসার আরো আগে গিয়েছো। যদি চুপ করে থাকে, শাহরিয়ার বেশ শব্দ কণ্ঠে কিছুটা উঁচু গলায় বলল, জুবাইরের দুধের শিশু যদি এতক্ষণ ওকে ছেড়ে বাইরে থাকা তোমার ঠিক হয়নি। শাহরিয়ার কণ্ঠে কাঠিন্য বেশ টের পায়। যদি ভিতরে কিছুটা কেঁপে ওঠে। আমি ভাবিনি এত দেরি হয়ে যাবে, সরি। শাহরিয়ার আর কিছু বলে না, কিন্তু চেহারার কাঠিন্য ঠিকই বহাল থাকে। স্ত্রীর এমন লাপরোয়া আচরণে বেশ বিরক্ত হয়েছে সে। যদি হতাশ হয়ে বসে থাকে, জান্নাত তো মুখ নিচু করে থাকে ব্যর্থতায়। সত্যি পাসনি কিছু? জান্নাত মাথা নাড়ে না জানায়। কিন্তু এগুলো ছাড়া কিভাবে প্রমাণ করব সব? আজকেও আসবে রাতে। যদি মুখ উজ্জ্বল হয়। আজকে রাতে যেভাবেই হোক তোদের তিনজনের একসাথে ছবি তুলবি। যত ক্লোজ হবে তত ভালো। প্রয়োজনে ফোন লুকিয়ে রেখে কিছু ভিডিও করবি, যেমন বাবুর সাথে খেলা, তোর সাথে কথা বলা। সজাগ অবস্থায় না পারলে ঘুমন্ত অবস্থায় তুলবি। মোট কথা, যা পারবি তাই করবি, মাথায় থাকবে। এটাই লাস্ট সুযোগ। আর আজকে কৌশলে জিজ্ঞেস করবি বিয়ের কাবিননামা, অন্যান্য ডকুমেন্টস এগুলো কোথায় রেখেছে। হুম। কিন্তু কোনো ডকুমেন্টসই নেই তোর কাছে। কিছু তো থাকবে, তাই না? জান্নাত কি যেন ভাবে, তারপর বলে, আপনার বার্থ সার্টিফিকেটের জন্ম নিবন্ধন এগুলো আমার কাছে আছে। এগুলো তো বাবা মায়ের জায়গায় আমাদের নাম আছে, হবে এগুলোতেই। জ্যোতির মুখ উজ্জ্বল হয় তাৎক্ষণিক ভাবে। হবে হবে, 100 বার হবে। তুই শুধু এবার ছবি ভিডিওর ব্যবস্থা কর। রবিনের পুরো নাম জেনে নিয়েছে জ্যোতি গতকাল মাহিরাত থেকে। আসিফ চৌধুরী, ডাকনাম রবিন। তাই নামে সমস্যা হবে না। এখন শুধু সবার সামনে সবটা আনার অপেক্ষা। আজকে জ্যোতি ফিরে যাবে শাহবাজ ম্যানশনে। শাহরিয়ারকে আজই সব জানাবে সে। এরপর যা হয় দেখা যাবে। যদি আসার পর থেকে লক্ষ্য করছে শাহরিয়ারের আচরণে কিছুটা অদ্ভুত ভাব বিরাজ করছে। কেমন যেন গা ছাড়া একটা ভাব দেখাচ্ছে সে জ্যোতির সাথে।
আসার পর থেকে যদি সুযোগ খুঁজছে শাহরিয়ারের সাথে কথা বলার, কিন্তু পাচ্ছে না। হয় সে রুমেই থাকে না, নয়তো কতক্ষণ থাকছে ফোনে কথা বলছে। এখনো সোফায় বসে তাই করছে। যদি হাসপাস লাগছে ভীষণ। কখন থেকে কথা বলতে চাইছে সে। যদি বিছানা থেকে নেমে পাইপের সামনে এসে দাঁড়ায় তাকে এভাবে সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শাহরিয়ার কথা থামিয়ে তাকায় তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে। সে তবুও দাঁড়িয়ে থাকে চল শক্ত করে। এবার শাহরিয়ার ফোন মিউট করে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমার ইম্পর্টেন্ট কথা আছে আপনার সাথে। আপনার ফোন আলাপ কখন শেষ হবে? শাহরিয়ার স্থিরভাবে কতক্ষণ চেয়ে থাকে তার দিকে, তারপর ফোন কানে থেকে এক্সকিউজ মি করে কল কেটে দেয়। বলো, শুনছে। যদি একটা দম নেই, তারপর কোনো রকম ভনিতা না করে সোজা সাপটা বলে, অরোরার বিয়ে ক্যান্সেল করে দিন। এ ছেলে ভালো না। শাহরিয়ার কিছুক্ষণ অপলক চোখে জ্যোতির মুখে তাকিয়ে থাকে, অতঃপর পুরো চেহারা আস্তে আস্তে কাঠিন্য ভর করে বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলে, আচ্ছা, তোমার সমস্যাটা ঠিক কোথায় বলো তো? বিয়েটা আমার বোনের হচ্ছে, কারো কোনো সমস্যা নেই, অথচ সেই শুরু থেকে তুমি অবজেকশন জানিয়ে যাচ্ছ। সমস্যা ঠিক কোথায় সেটা জিজ্ঞেস করলেও বলতে পারছো না। এই বিয়ে ক্যান্সেল করার জন্য এভাবে আদা জল খেয়ে কেন নেমেছ? কি সমস্যা তোমার? জ্যোতি মুখ হাঁ হয়ে গেল। অবিশ্বাসের দৃষ্টিতে সামনে মানুষটার রাগত চোখের দিকে তাকিয়ে রইল। আজকে তুমি জুবারকে রেখে কোথাও একটা গিয়েছো, পরপর 2 দিন তুমি বান্ধবীদের বাসায় যাবার কথা বলে ওকে একা ফেলে কোথায় গিয়েছো? এভাবে হা করে কি দেখছো? অ্যান্সার মি ড্যামেট। জ্যোতি যেন ধাক্কা খেলো জড়সড়ে। মাসা হারিয়ে চেয়ে রইল শাহরিয়ারের দিকে। সম্বিত ফিরে পেতে চোখ টলমল করে উঠল তার। সে আর যাই হোক এমন প্রতিক্রিয়া আশা করে, তবুও নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে বলল, ওই ছেলে ম্যারিড, এক বাচ্চার বাপ সে। আপনার বোনকে সেভ করার জন্যই আমি বারবার অবজেকশন জানাচ্ছি। আশঙ্কিক এই কথাটা সাথে সাথে শাহরিয়ারের বোধগম্য হলো না। বোধে আসতেই স্তব্ধ হয়ে গেল যেন সে। তার মুখের অভিব্যক্তি বদলে গেল তাৎক্ষণিকভাবে। ক্ষিপ্ত গতিতে জ্যোতির কাছে এসে উত্তপ্ত কণ্ঠে হিসি হিসি বলল, কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? যদিও ছটকে মেরে দূরে সরে গেল। অভিব্যক্তিতে তাচ্ছিল এনে তীব্র স্বরে বলল, মাথা আমার জায়গা মতোই আছে, যা বলছি আমি ভেবেই বলছি। এবার জ্যোতি কিছুটা চেঁচিয়ে উঠল, ক্ষিপ্ত হয়ে বলল, আমি যা বলছি সব শিওর হয়ে বলছি। রবিন ম্যারিড, আর ওর 1 বছরের একটা মেয়েও আছে। প্রমাণ চাই আপনার, তাই না? আলবাত আছে আমার কাছে প্রমাণ, জলজ্যান্ত প্রমাণ চোখের সামনে হাজির করবো আমি। 2 দিন কোথায় ছিলাম জানতে চাইছেন না? যদি কথা শেষ করতে পারল না, ঠিক সে সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সশব্দে ভেজানো দরজাটা কেউ ধাক্কা দিয়ে খুলে ফেল। ফারিয়া রুমে ঢুকলেন ক্ষিপ্ত গতিতে। চেহারা তার রাগে টকটকে হয়ে আছে। কঠিন স্বরে বলেন, তোমার কাছে প্রমাণ আছে তাই না? তবে প্রমাণ সামনে এনেই তবে এমন অভিযোগ করো, এর আগে নয়। আর যদি প্রমাণ করতে পারো তাহলে পরবর্তীতে কি হবে সেটা ভেবে নিও। দুজনে চমকে গেল। ফারিয়া এখানে কি করছেন? ফারিয়া সেই চিন্তার অবসান ঘটিয়ে হাতের আঙ্গুল শক্ত করে চেপে বসা মেরুন রঙের কার্ডটা দেখে নিজের ছেলেকে বলেন, বিয়ের কার্ড কিছুক্ষণ আগেই হাতে পেয়েছি, তোমাকে দেখাতে এসেছিলাম। কিন্তু এখানে তো অন্য ঘটনাই ঘটছে। কান পেতে কিছু শোনার অভ্যাস আমার নেই, কিন্তু যেই হারে চেঁচামেচি হচ্ছে না চাইতেও। তারপর পুত্রবধূর দিকে তীব্র দৃষ্টিতে তীব্র দৃষ্টি নিয়ে দাঁতে দাঁত পিষে বলেন, যদি প্রমাণ করতে না পারো তাহলে স্বীকার করবে তুমি অপবাদ দিয়েছো, নিজের ভুল স্বীকার করবে মাথা হেড করে। তারপর কার্ডটা মেঝেতে ছুঁড়ে ফেলে খুলেন ফিরে যাওয়ার উদ্দেশ্যে। দরজা পর্যন্তই যেতে জ্যোতির ভীষণ শীতল কণ্ঠ শুনে থেমে গেল তার পা। আর যদি প্রমাণ করতে পারি তখন কি হবে আন্টি? তখন কে ভুল স্বীকার করবে? ফারিয়া শিউরে উঠলেন। গায়ের লোম খাড়া হয়ে গেল তার মুহূর্তেই। মনের ভিতর অনুভব করলেন আতঙ্ক। এমনটা না হোক। আর দাঁড়ানোর সাহস হলো না তার। কোনো প্রত্যুত্তর না করে দ্রুত সেখান থেকে এক প্রকার পালিয়ে বাঁচলেন। শাহরিয়ার কপাল চেপে ধপাস করে বিছানায় পড়ল। মাথা কাজ করছে না তার। রেস্টুরেন্টে গোল টেবিলটায় বসে আছে 3 জন মানব অবয়ব। প্রত্যেকের মুখে অভিব্যক্তি ভিন্ন। কারোর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মনে অপরিসীম যন্ত্রণা নিয়ে নিজের সম্পর্কের বৈধতার প্রমাণ দিচ্ছে। কারোর চেহারায় ব্যথাতুর দৃষ্টি, আর কারোর চেহারায় অস্বাভাবিক কাঠিন্য। ভিতরে ক্রোধ টক করে ফুটছে। জ্যোতির কোলে আফরা জুবাইরকে মৃত্যুর কাছে রেখে এসেছে বাসায়। জান্নাত কাঁপা কাঁপা হাতে 1 গ্লাস পানি খেয়ে রুদ্ধ কণ্ঠে বলতে থাকলো,
2 বছর আমাদের বৈবাহিক জীবনের, অথচ 2 দিন আগে আমি জানতে পারলাম তার এফআইআর বয়স 1 বছরেরও বেশি। শাহরিয়ার সামনে থাকা প্রিন্ট করা ছবিগুলোর দিকে শীতল চোখে নজর বুলালো। চোখের দৃষ্টি গিয়ে থামলো বার্থ সার্টিফিকেট আর জন্ম নিবন্ধনের কাগজ দুটোর দিকে। তারপর তাকালো স্ত্রীর কোলে থাকা বাচ্চাটার দিকে। আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট নেই? কাবিননামা কোথায়? জান্নাত মাথা নিচু করে রইল। তারপর ক্ষীণে এবং কম্পয়মান কণ্ঠে বলল, আমাকে যে এতদিন যাবৎ অবরুদ্ধ করে রাখা হয়েছে তা তো আমি 2 দিন আগেই জানতে পেরেছি। সাবধানে রাখার নাম করে বিয়ের ডকুমেন্ট নিজেরাই লুকিয়েছে। আমার সাথে কারো যোগাযোগ রাখতে দেয়নি, ভালোবাসার কথা বলে কাউকে জানাতে দেয়নি আমার ঠিকানা। কড়া নিষেধাজ্ঞা ছিল কাউকে ছবি আদান প্রদানের ক্ষেত্রে। আমিও বোকা ভেবে নিয়েছি মানুষটা আমার জন্য অনেক পজিটিভ, তাই বুঝি এত সতর্কতা, অথচ থেমে যায় সে। দাঁত দিয়ে ঠোঁট আঁকড়ে ধরে নিজের বাদ ভাঙ্গা কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। জান্নাত লম্বা করে দম নিয়ে ফের বলল, কাবিননামা আমার কাছে রাখতে দেয়নি সে, তবে বাচ্চার সাথে তার কাটানো মুহূর্তের ভিডিও আছে, সেগুলো দেখাতে পারি। শাহরিয়ার স্থির হয়ে বসে থাকে সিনা টান করে। জান্নাত ফোন বের করে গ্যালারি ওপেন করে ফোন টেবিলে রাখে। গত রাতে আড়াল থেকে করা বেশ কয়েকটা ভিডিও আছে তাতে। শাহরিয়ার সেগুলো দেখে এক ঝলক, তারপর কিছুক্ষণ বিরাজ করে শ্বাসরুদ্ধকর নীরবতা। হঠাৎ শাহরিয়ার উঠে দাঁড়িয়ে টেবিল ছেয়ে চল শক্ত করে অদ্ভুত কণ্ঠে বলে, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল আমাদের অজান্তে। যাই হোক, আপনার প্রতি কৃতজ্ঞতা আমি, আমার স্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। আপনাকে আপনাকে আপনার সন্তানকে প্রয়োজন হবে সম্ভবত সামনে, তখন আমাদেরকে সাহায্য করার অনুরোধ রইল। জান্নাত মাথা নেড়ে সায় জানাই। যদি এক দৃষ্টিতে চেয়ে থাকে স্বামী শক্ত মুখ হয়ে। এমন কাঠিন্য এর আগে খেলা করতে দেখেনি সে শাহরিয়ারের চেহারায়। জ্যোতির গা ছমছম করে উঠল অজানা আশঙ্কায়। ফারিয়া স্তব্ধ হয়ে বসে আছেন, উনি যেন নিজের মধ্যে নেন। হোসেন সাহেবের মুখ দেখে তার ভিতরের অবস্থা বোঝা যাচ্ছে। অদ্ভুত থমথমে গাম্ভীর্য ভর করে আছে তার অভিজাত্যপূর্ণ মুখোপায়ে। আর শাহরিয়ার তার হাত বারবার মুষ্ঠবদ্ধ হচ্ছে। প্রতারকটাকে সামনে পেলে কি করে বসে বলা যায় না। তাদের থেকে কিছুটা দূরে জ্যোতি বসার ঘরে এক কোণে দাঁড়িয়ে আছে। তার শরীর ভীষণ দুর্বল লাগছে আসন্ন ঝড়ের কথা চিন্তা করে। তাই ভর্তভাবে সকলের মুখে চোখ বুলাচ্ছে থেকে থেকে। অরোরা এখনো কিছুই জানে না। নিজের রুমে আছে সে। রবিন এবং তার পরিবারকে ডাকা হয়েছে বিয়ের কিছু ব্যাপারে অজুহাতে। তারাও বুঝতে পারছে না তাদের জন্য কি পরিমাণ জিল্লতি অপেক্ষা করছে। তাই একেবারে আমন্ত্রণে আসতে রাজি হয়ে গেছে। আরও আধা ঘন্টা পরে তাদের আবির্ভাব ঘটল শাহবাজ ম্যানশনে। এসেই দারাজ গলায় অভিবাদন জানালেন তারা প্রত্যেকে। বিনিময়ে মিলল শীতল অভ্যর্থনা। প্রত্যেকের মুখের কাঠিন্য দেখে তাদের মনে কিছুটা খটকা লাগলো। এই সময় অরোরার এসে যোগ দিল পরিবারের সাথে। শ্বশুর সে যথাযথ আন্তরিকভাবে হবু শ্বশুরবাড়ির লোকেদের উষ্ণ অভ্যর্থনা জানালো। সে এখনো জানে না সামনে কি হতে যাচ্ছে। ততক্ষণে হাউসমেট টি টেবিলে নাস্তা সাজিয়ে দিয়েছে। এ যেন কুরবানির আগে বকরিকে শেষ খাতির যত্ন করা। রবিনের বাবা আলামিন চৌধুরী জিজ্ঞেস করলেন, ভাই সাহেব, কি সমস্যার কারণে যেন ডেকেছিলেন? হোসেন সাহেব চোখের পাউড়ির চশমা খুলে গলা খাকারি দিলেন। ফারিয়ার চেহারায় ভর করল ক্রোধ। তার মুখ অন্যদিকে ফেরানো। রবিনের ফ্যামিলি অনুভব করতে পারছে কিছু একটা পূর্বের মতন নেই। শাহরিয়ার চেহারায় কৃত্রিম হাসি টেনে সামনে এগিয়ে এলো। কিছুটা আবেগপ্রবণ গলায় বলল, রবিন, তোমার হাতে আমরা আমাদের ঘরের রত্ন তুলে দিতে যাচ্ছি। আমাদের ঘরে জামাতা হতে যাচ্ছে তুমি। আসো, তোমার সাথে একটু কোলাকুলি করে। রবিন আনন্দিত হলো। সহর্ষ এগিয়ে এলো কোলাকুলির জন্য। শাহরিয়ার একেবারে নিকটে এসে সবে থেমেছে কি থামেনি। তখন কোথা থেকে ঠিক কি হলো তার বোধগম্য হলো না। হঠাৎ আবিষ্কার হলো এক তীব্র ব্যথার ঝলকানি পুরো মুখ জুড়ে। টাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে গেল সে। স্নায়ুবিক টানে বিদ্যুৎ গতিতে হাত ছোয়ালো নাকের কাছটায়। হাত চোখের সামনে মেলে ধরতেই দেখে পুরো হাত লালে লাল। গলগল করে রক্ত পড়ছে সেখান থেকে। নাকটা ভেঙে গেছে। বিস্ফোরিত চোখে সে তাকালো সামনে
রুদ্রমূর্তি ধারণ করা দীর্ঘদেহী পুরুষটির দিকে। আশেপাশে প্রত্যেকে অভিব্যক্তি কম বেশি তাই মস্তিষ্কে এখনো তাদের সঠিক সংকেত পৌঁছায়নি। এই বিলম্বের কারণে ঘটনা তাদের পুরোপুরি বোধগম্য এখনো হয়নি। শাহরিয়ারের হাত তখনও মুষ্টিবদ্ধই রয়েছে, তাতে লেগে আছে রক্ত, একটু আগের খুশির প্রমাণ স্বরূপ। এমন সময় অরোরা বিভ্রান্তের মতো ছুটে আসে ভাইয়ের কাছে। ভাইয়া, কি করছো কি তুমি? শাহরিয়ার ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে, দাঁত কিরমির করে অতর্কিতে কয়েকটা গালি ছুঁড়ে মারে রবিনের উদ্দেশ্যে। সরা জোচ্ছ, আমাদের সাথে জোচ্চুরি করিস? তোর জোচ্চুরি বার করে দেব। লুচ্চা লফাঙ্গা কোথাকার, কার সাথে লাগতে এসছিস? হারে হারে টের পাবি। একেবারে টুকরো টুকরো করে সাগরে ফেলে দেব। বলে আরও একটা ঘুষি মেরে বসে। রবিনের দেহ সামলাতে না পেরে হুড়মুড় করে চিত হয়ে পড়ে যায় টি টেবিলের উপর। অরোরার সাথে সাথে চিৎকার করে ওঠে, কান্না করতে করতে বলে, ভাইয়া, তুমি কি করছো এসব? তোমার বোনের হবু স্বামী সে। রবিনের বড় ভাই প্রথমে যেন সম্বিত ফিরে পেল। ভাইকে মারার রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল শাহরিয়ারের দিকে। আপনার সাহস কি করে হয় ওর গায়ে? কথা শেষ করার আগে আরও একটা ঘুষি আসতে পড়ে তার মুখে। রবিনের মা সাথে সাথে চিৎকার করে ওঠেন। আমিন সাহেব ফুঁসতে ফুঁসতে ফজল শাহবাজের দিকে তাকিয়ে বলল, শাহবাজ সাহেব ডেকে এনে এইগুলোর কোন ধরনের অপমান? আত্মীয়তা না করতে চাইলে সরাসরি বলতে পারতেন। এইভাবে বাড়ি বয়ে অপমান করার কি মানে? আপনাদের নামে মানহানির মামলা করব আমি। ফজল সাহেব বসা থেকে ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন। তারপর জল শক্ত করে কৌতুকের স্বরে বলেন, মানহানির মামলা না হয় পরেই করেন, আগে নিজেদের উপর করা প্রতারণার মামলা ছোটাতে পারবেন কিনা সেটার ব্যবস্থা করেন। কি বলছেন এইসব? ফজল সাহেব পাশে রাখা কাগজের খামটা থেকে কিছু কাগজ বের করে সোজা ছুঁড়ে মারলেন আমিন চৌধুরীর মুখে। ফজল সাহেবের চেহারায় এই প্রথম ক্রোধ ফুটে উঠল। ক্রুদ্ধ কণ্ঠে বলেন, আপনার ছেলে আগে থেকে বিবাহিত, 1 বছরের একটা মেয়ে সন্তানও আছে, অথচ আপনারা এসেছেন আমার মেয়ের হাত চাইতে। আপনারা কি মস্করা করলেন আমার সাথে? নাকি ভেবেছেন কখনো আমাদের সামনে আসবেই না এসব? আল্লাহর কাছে শুকরিয়া, আমার পুত্রবধূর উছিলাই এই জঘন্য বিষয় আমাদের সামনে আগে এসে গেছে। আমিন চৌধুরী হতবাক হয়ে গেলেন কথাগুলো শুনে। নিজের দিকে ছুঁড়ে মারা কাগজগুলো ততক্ষণে মেঝেতে কড়াকড়ি খাচ্ছে, সেদিকে চোখ বুলিয়ে হতবাক হয়ে গেলেন। দ্রুত ঝুঁকে কাগজগুলো সামনে যতগুলো পেলেন তুলে নিলেন। একটা মেয়ের সাথে তার ছেলের বেশ কিছু প্রিন্ট আউট করে ছবি, সাথে একটা বাচ্চাও আছে, জন্ম নিবন্ধনের ফটোকপি, আরও বেশ কিছু কাগজপত্র। আমিন সাহেব থরথর করে কাঁপতে কাঁপতে তাকালেন পড়ে থাকা নিজের ছেলের দিকে। তাকে ততক্ষণে তার স্ত্রী নিজের কাছে আগলে নিয়ে কাঁদছেন। সবাই নিজেদের আক্রোশে এতটাই বিভোর ছিল যে খেয়ালই করল না একটা মেয়ের হৃদয় চুরমার হয়ে যাওয়ার ঘটনা। অকস্মাৎ এক তীক্ষ্ণ চিৎকারে সবার যেন হুঁশ এলো। অরোরার চিৎকারে সবাই সেদিকে ঘুরতেই দেখল ততক্ষণে অরোরা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। পুরো ঘরে জিনিসপত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। অগাছল মেঝের দেওয়াল ঘেঁষা এক কোণে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে মেয়েটা। এলো চুলগুলো তাকে পাহারাদারের ভঙ্গিতে ঘিরে রেখেছে। থেমে থেমে কান্নার দমকে দেহটি বারবার কেঁপে কেঁপে উঠছে। এই 2 দিন অরোরা কিভাবে পার করেছে সেটা সে কাউকে বলে বোঝাতে পারবে না। যে মানুষটাকে এতটা বিশ্বাস করেছে সে নিজের জীবনসঙ্গী বানানোর সিদ্ধান্ত নেওয়ার সময় মনে এক ঝলকের জন্য বিরূপ ধারণা আনতে দেয়নি। সেই মানুষটা এত নির্মমভাবে তাকে ঠকাতে পারে সে তো কল্পনাতেও ভাবেনি। হঠাৎ ফোনের বিপ বিপ আওয়াজ হলো। অরোরা কিঞ্চিত স্থির হলো, পরক্ষণেই তারপর আবার অরোরা মাথা তুলে থাকায় সামনে দূরে দরজার সাথে পড়ে থাকা ভাঙ্গা স্ক্রিনের ফোনটার দিকে মেসেজের টোন একের পর এক বেজে চলেছে। অরোরা ভীষণ ক্ষিপ্ত হলো, হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল সামনে। ফোনটা আজকেই গুড়িয়ে দিবে সে। ফোনটা হাতে নিয়ে আরও একটা আছাড় দিতেই যাবে, তখন কি মনে করে ফোনে স্ক্রিনে তাকালো। তাকিয়ে তার ভুরু কুঁচকে উঠল। ভিতরের ক্রোধ যেন আরও একবার ফোনে তুলল। লক খুলে হোয়াটসঅ্যাপে আননোন নাম্বার থেকে আসা মেসেজগুলো দেখলো। ভীষণ অভিনয় করছে এক বান্দা। তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে অরোরার সামনে। এমন অসংখ্য মেসেজ
অরোরা দৃষ্টিতে চেয়ে রইল মেসেজগুলোর দিকে। তখনও সবুজ রঙের টাইপিং শব্দটা উঠে রয়েছে উপরে। অরোরার গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি উদ্ভ্রান্তের মতো মুছে নেয়। একটা কড়া কথা লিখে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিল সে। ফোনটা হাতে নিয়ে লিখতে যাবে এমন সময় ওপাশ থেকে আরও একটা মেসেজ এলো। আমাকে বিশ্বাস করো জান, আমি কিচ্ছু করিনি। তোমার ভাবি আমাকে ফাঁসাচ্ছে যাতে তুমি আর আমি এক হতে না পারি। তুমি না বলতে তোমার ভাবির সাথে তোমার সম্পর্ক ভালো না, ওই মহিলা এই কারণে এখন এইভাবে প্রতিশোধ নিচ্ছে। অরোরা থমকে মেসেজটার দিকে চেয়ে থাকে। এরপর সময় কত অতিবাহিত হয়েছে তার খেয়াল নেই, তবে তার মন দ্বিধা বিভক্তি হয়ে গিয়েছে এর মধ্যে। ডুবন্ত মানুষ যেমন কোনো খড়কুটো পেলে আঁকড়ে ধরে, অরোরাও যেন তেমনিভাবে এই সম্ভাবনাটাকে আঁকড়ে ধরতে চাইল বাঁচার আশায়। সত্যি তো, এমনটা তো অসম্ভব কিছুই নেই। যদি তার প্রতি আক্রোশের কারণে এমন চক্রান্ত তো করতে পারে। প্রতিশোধ পরায়ণ নারীর দ্বারা সম্ভব নয় এমন কাজের অস্তিত্ব পৃথিবীতে খুব কমই আছে। অরোরা দ্রুত টাইপ করলো। তুমি আমাকে ঠকিয়েছ রবিন, আমি কিভাবে তোমার কথা বিশ্বাস করব? মেসেজ তাৎক্ষণিকভাবে সিন হলো। ওপাশ থেকে দ্রুত প্রতি উত্তর আসলো। তুমি আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও প্লিজ। আমি তোমাকে সব খুলে বলতে চাই। আমাকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। বলো, শুনছি আমি। এভাবে মেসেজে বা কলে নয়, আমি তোমার সামনাসামনি দেখা করে কথা বলতে চাই। প্লিজ আমাকে এই লাস্টবারের জন্য হলেও ট্রাস্ট করো। এরপর আমি তোমার কাছ থেকে আর কিছুই চাইবো না। ট্রাস্ট মি। সব শোনার পর যদি তোমার মনে হয় আমি সত্যি বলছি, আমি ভিকটিম কিংবা প্রতারক, তখন তোমার যা খুশি মন চায় আমার সাথে করতে পারো। আই হ্যাভ নো প্রবলেম জান। অরোরা দ্বিধান্বিত বোধ করলো কোনটা বিশ্বাস করবে সে, কে সত্যি বলছে। অরোরা ভীষণ দ্বিধাগ্রস্ত হয়ে মেসেজটার দিকে তাকিয়ে রইল। সে কি শেষবারের জন্য এই একটা চেষ্টা করবে? রবিন তো সব এক্সপ্লেন করতে চাইছে, সুযোগ দেওয়া উচিত তাকে। জান্নাত সবে রান্না শেষ করে একটু জিরিয়ে নেওয়ার জন্য বসেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা বিমর্ষ ভিতর থেকে। গত দুদিনে কত কি হয়ে গেল। যদি সকালে এসেছিল তার সাথে দেখা করতে, একে বলে গেছে প্রতিটা ঘটনা। জান্নাত সেসব শুনে আরও বিমর্ষ হয়ে গেছে। রবিনের সাথে তার কোনো রকম যোগাযোগ হয়নি গত দুদিনে। দ্বিধায় বুকে কয়েকবার কলও করেছি কিন্তু ধয়নি। সত্যি বলতে জান্নাত ভিতরে ভিতরে ভীষণ ভয় পেয়ে আছে। চোখের মাথায় নিজের সংসার বাঁচাতে কি থেকে কি করেছে তখন একদমই মাথায় খোলেনি। ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেন তার হুঁশ ফিরেছে। আসিফের অস্বাভাবিক নীরবতা তাকে ভয় পাইয়ে দিচ্ছে। সে যদি তাকে ত্যাগ করে, এত কিছু হয়ে গেছে, আসিফ বুঝি টেরি পায়নি। এসবে জানাতেরও হাত ছিল। একবারও তার সাথে বোঝাপড়া করার জন্য এই 2 দিনে সে আসার সময় পায়নি। যদি শ্বশুরবাড়ির লোকেরা নাকি সত্যি সত্যি প্রতারণার মামলা করেছে চৌধুরী পরিবারের উপর। এসব শোনার পর জানাতে অস্থিরতা আরও বেড়ে গেছে। এত সব ভাবনার মধ্যে দরজায় কড়া নাড়ার শব্দে জান্নাত সচকিত হয়ে গেল। গায়ে ওড়না দিয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম মুছে ভয়ে ভয়ে এগিয়ে গেল সে দরজার দিকে। কে? জান্নাতের কণ্ঠে অজান্তে একটু কেঁপে উঠল, কিন্তু তার প্রশ্নে বিপরীতে কোনো জবাব ভেসে এলো না ওপাশ থেকে। জান, আমি। একটু সময় নীরবতা, তারপরেই ভেসে এলো শান্ত কণ্ঠ। জান্নাতের পুরো ভিত যেন নড়ে গেল এই একটি কণ্ঠে। ভিতরে অদ্ভুত এক শিরণ টের পেল। সে কি ভয় পাচ্ছে? জান্নাত সাহস সঞ্চয় করে সময় নিয়ে দরজা খুলে দাঁড়ালো। সামনে মানুষটিকে দেখে তার পৃথিবী যেন দুলে উঠল। নাকে স্প্ল্যান্ট লাগানো, কপালে গালে কয়েক জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে রাখা, চোয়ালে গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ কেমন লালচে হয়ে আছে। অদ্ভুত এবং বিভীষিকাময় লাগছে আসিফকে দেখতে। জান্নাতের চেহারায় অজান্তে ভয় ফুটে উঠল। পায়ে মৃদু কাঁপন অনুভব করল সে। আসিফ কেমন অদ্ভুতভাবে আবেগপ্রবণ স্বরে ডাকলো, জান্নাত। জান্নাতের ভিতরে যেন তোলপাড় আরম্ভ হলো। মনে রইল না জ্যোতির সতর্ক বার্তা, সাবধানে থাকার উপদেশ। সব ভুলে বসলো সে এই একটু মায়া ভরা ডাকে। অশ্রুসিক্ত চোখে চেরল সে তার স্বামীর দিকে। আসিফ দ্রুত এগিয়ে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরল আচমকা। মেয়েটার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল সে। জান্নাত টাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যায়, কিন্তু আটকাতে পারে না নিজেকে। সে জড়িয়ে ধরে মানুষটাকে। দীর্ঘক্ষণ পর আসিফ তাকে ছাড়ে।
ইতিমধ্যেই জান্নাত ফোপাতে আরম্ভ করে দিয়েছে। রবিন নাক টানতে টানতে বলল। আমি তোমাকে অনেক মিস করছি জান। জান্নাত ভীষণ আবেগপ্রবণ হয়ে যায়। রবিন কণ্ঠে অপরাধবোধ ঢেলে বলল। আমাকে মাফ করে দাও প্লিজ। জান্নাতের কান্নার বেগ বেড়ে যায় এতে। শরীর কাঁপতে থাকে কান্নার দমকে। রবিন আগলে নাই জান্নাতকে। মেয়েটা স্বামীর বুকে আস্তে পড়ে হু হু করে কাঁদতে থাকে। কিছুটা সময় পর জান্নাত কিছুটা স্থির হয়, তবুও একইভাবে পড়ে রয় আসিফের বুকে। আচমকা তার মাথাটা যেন ঝাঁকি খেয়ে পিছনে হেলে গেল তীব্র গতিতে। ক্ষণকালের মধ্যে টের পেল চুলের গড়ায় একটা শক্ত হাতের অস্তিত্ব। আচম্বিত এমন ঘটনায় জান্নাত বিস্মিত হতেই ভুলে গেল। তাকে আরো তাজ্জব করে দিয়ে রবিন হিসিয়ে চাপা কণ্ঠে বলে উঠল। আমার বাড়া ভাতে ছাই দেওয়ার সাহস তোকে কে দিয়েছে ফকিন্নি? আমার পেছনে গোয়েন্দাগিরি করার এত শখ? তোর শখ আমি এমনভাবে মেটাবো যে অন্য কোনো শখ পূরণ করার জন্য বাইচে থাকবি না, ফকিন্নি কোথাকার। জান্নাত হতভম্ব হয়ে গেল, কিন্তু চুলের গোড়ায় টানটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাই আর্তনাদ করে উঠল সে। আসিফ ছাড়ো, ব্যথা পাচ্ছি। তোরে আদর করার জন্য ধরছি নাকি শালি? আসিফ অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে, সাথে চলতে থাকে চড় থাপ্পড়। জান্নাত ছটফট করতে থাকে তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। এক পর্যায়ে আসিফ জান্নাতের চুল ধরে টেনে হিড়িক করে নিয়ে আসে দেওয়ালের সামনে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার কপাল সজোরে ঠুকে দেয় দেওয়ালে। একবার, দুবার, তিনবার। জান্নাতের মাথা ঝিমঝিম করে ওঠে। অতঃপর তীক্ষ্ণ একটা চিনচিনে ব্যথা তীব্র গতিতে ছড়িয়ে পড়ে সমস্ত নিরণে। টের পাই ক্ষীণ উষ্ণ লৌহধারা গড়িয়ে নামছে কপাল পেয়ে। যন্ত্রণায় মেয়েটা কুকিয়ে ওঠে, কিন্তু তার ব্যথা ধ্বনি বেশি দূর যেতে দেয় না মুখে সারাশির মতো চেপে বসা আসিফের শক্ত হাত। কানে কাছে শুনতে পাই আসিফের তীব্র হিসিশানি। চুপ, একদম চুপ। একটা টু শব্দ হইলে তোরে এইখানে গাড়ে ফেলো মাতারি। জান্নাতের মনে হলো তার চোখের সামনে কেমন নেমে এসেছে। সব কেমন লণ্ডভণ্ড মনে হচ্ছে তার কাছে। কি থেকে কি হলো এখনো তার ঠিকঠাক বোধগম্য হচ্ছে না। আসিফ তাকে টেনে হিসে ঘরের মাঝখানে নিয়ে এলো, তারপর সজোরে লাথি কষালো তার পেটে। জান্নাত শব্দ করে কুকিয়ে উঠল আঘাতে তরুণ। আসিফ লাগাতার অশ্রাব্য ভাষায় তাকে বকে চলেছে তখনও, সেই সাথে সমান তালে হাত পা চালাচ্ছে। আসিফ আচমকা ভীষণ জোরে একটা ঘুষি মেরে বসলো জান্নাতের গালায়। জান্নাত পুরো মুখ ঝনঝনিয়ে উঠল তৎক্ষণাৎ। কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখের ভিতরটা রঞ্জিত হয়ে উঠল, ভিজে ঠেকলো নোনতা স্বাদ। গালটা দাঁতে লেগে ভিতরে কেটে গেছে বিচ্ছিভাবে। মেয়ে কই তোর? হঠাৎ অপরিচিতস্থের মতো বলে উঠল আসিফ। জান্নাতের অর্ধচেতন মস্তিষ্ক মুহূর্তেই সচেতন হয়ে উঠল। ভয় যেন শার্সির মতো চেপে ধরল তাকে আষ্টে পিষ্টে। আসিফ রুমে যেতে নিলে জান্নাত হামাগুড়ি দিয়ে বাধা দিতে চায়, কিন্তু আসিফ নির্মমভাবে তাকে লাথি মেরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আফরাকে কোলে করে নিয়ে এলো। মেয়েটা ঘুমে চোখ কসলাচ্ছে। ঘুম ভাঙিয়ে নিয়ে এসেছে জানোয়ারটা। জান্নাতের কাছে বসে আসিফ ঠান্ডা গলায় হুমকি দিল। তোর মেয়ে নিয়ে যাচ্ছি জিম্মি হিসেবে। যদি কাউকে টু শব্দ কিছু বলিস বা পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করিস বা তোর পীড়িতের বান্ধবীকে জানানোর চেষ্টা করিস, তাহলে মনে রাখিস এই তোর মেয়েকে শেষ দেখা। এহ জন্মে আর কোনোদিন চোখে দেখবি না এটাকে। জান্নাত ফুপিয়ে কেঁদে উঠল। কি অবলীলায় আসিফ কথাটি বলে ফেল। চুপ, কোনো সাউন্ড না। আমার কথা শুনলে মেয়ে ফেরত পাবি, নয়তো। বাকিটা উজ্জ্ব রাখলো সে, কিন্তু প্রচ্ছন্ন হুমকি বুঝতে বেগ পেতে হলো না জান্নাতের। মেয়েরা কোথায় গিয়ে নিয়ে আসবে সেটাও জানাই দিব। আর এই যে তোর ফোন আমার কাছে। তুই তো একটা আস্ত এক মাতারি, যার খাস তারই হাড়ি ফুটা করস। কখন কি করস কওয়া যায় না। তাই ফোনটা এটা আমার কাছেই থাকুক। যা বলছি ঠিকঠাক মনে থাকে যেন। কথার একটু নড়চড় হইলে তোর মেয়ের কোনো গ্যারান্টি নেই, বুঝলি? জান্নাত হামাগুড়ি দিয়ে আসিফে পা ধরতে চায় বাধা দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আসিফ লাফ দিয়ে সরে যায়। আসিফ এমন করছো কেন? ওকে কই নিয়ে যাচ্ছ? ও তোমারও মেয়ে, কলিজা কাঁপে না তোমার? আসিফের মুখে কুটিল এক হাসি ফুটে ওঠে। তাই না? আমার মেয়ে সেহেতু ওর সাথে আমি যা ইচ্ছা করতে পারি, কি বলিস? জান্নাত বোবা হয়ে চেয়ে থাকে মানুষরূপী অমানুষটার চেহারায়। আসিফ চলে যেতে নিয়ে আবার ঘুরে দাঁড়ায়। তারপর শেষবারের মতো জান্নাতের বুকে আরও একটা লাথি মেরে বসে। তার মুখে পৈশাচিক হাসিটা তখন দেখার মতো ছিল।
এত বিভৎস। জান্নাত রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে থাকে, আধো আধো চোখে দেখতে থাকে কলিজার টুকরা কেনে দরজা দিয়ে বের হয়ে যাওয়ারত অমানুষটাকে। নিয়তি যেন তাকে দেখে পুরোর এক হাসি আসলো। বাহ, ভালোবাসার যোগ্য প্রতিদানই পেয়েছে সে। অরোরা হালকা প্রসাধন ব্যবহার করে চেহারায় বিমর্ষ ভাব আড়াল করে নিল। রেডি হয়ে নিজের পার্স সাথে বেরিয়ে এলো রুম থেকে। সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে ড্রয়িং রুমে ফারিয়া বসে আছেন। অরোরাকে দেখে তিনি উদ্ভ্রান্তের মতো উঠে দাঁড়ালেন। কোথায় যাচ্ছ? অরোরা কিছু বলতে গিয়েও থেমে যায়। মাকে এখনই বলা যাবে না সে রবিনের সাথে বোঝাপড়া শেষ করতে গিয়েছে। বোঝাপড়া শেষ হোক, সব শুনে তারপর সামনে যা করার করবে সে। তাই থেমে ঠান্ডা মাথায় বল, আমি একটু বাইরে যেতে চাচ্ছি, একটু একা থাকতে চাই আমি। ফারিয়া উদ্বিগ্ন হয়ে দ্রুত তার দিকে এগিয়ে এলো। এখন এই অবস্থায় তোমার বাইরে যাওয়া দরকার নেই। কেন? কোন অবস্থা? কি হয়েছে আমার? অরু, মা আমার, একটু শক্ত হও সোনা। এভাবে ভেঙে পড়ো না। জানি তোমার সাথে ভালো কিছু হয়নি, কিন্তু তাও নিজেকে সামলাও। আমরা আছি তো। ওহ মা, তুমি এত হাইপার হচ্ছ কেন? কি হয়েছে আমার সাথে? কিছুই হয়নি। এমন ইনসিডেন্ট প্রতিদিন অসংখ্য মেয়ের সাথে হয়। আমি এত দুর্বল চিত্তের না যে নিজেকে সামলাতে পারবো না। আমার এখন নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন। একটু সময় দিলেই আমি ঠিক হয়ে যাব, তুমি টেনশন নিও না। ফারিয়া হকচকিয়ে গিয়ে মেয়ের দিকে তাকালেন। এই অরোরা তার গত 3 দিনে অরোরার সাথে যেন আকাশ পাতাল তফাৎ। বিষয়টা তাকে বিস্মিত করেছে। তবু একটু স্বস্তি বোধ করলেন মেয়ের ভিতরে স্থিতি দেখতে পেয়ে। মা, আমি যাই, একটু ঘুরে ফিরে আসি বাইরে থেকে, বেটার ফিল করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। লাগবে না মা, আমি একটু একা থাকতে চাই, বলেছি তো। অরোরা নরম গলায় বলে। ফারিয়া আর দ্বিমত করলেন না। তার নিকট মেয়ের মানসিক শান্তি এই মুহূর্তে মুখ্য।